থাইল্যান্ডের অনেক ভয়ানক একটি জেল, যেটা কোনো সাধারণ জেলখানা ছিল না, বরং এটা ছিল একটি পরিত্যক্ত রেল লাইন, যেটাকেই বানিয়ে ফেলা হয়েছিল ভয়ানক এক কারাগার, যেটা কিনা এমন একটি জায়গাতে অবস্থিত ছিল যেখান থেকে চাইলেই কোনো মানুষ কখনোই পালাতে পারবে না। কারণ এই জায়গাটি ছিল লোকালয় থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এবং ভয়ানক এক জঙ্গলের মাঝখানে। তাই এখানকার কয়েদিদেরকে নির্মমভাবে অত্যাচার করার পরও তারা কখনোই এই জায়গা থেকে পালানোর মতো সাহস পায় না, কারণ তারা জানে যে এখান থেকে পালাতে গেলে তারা মাঝপথে গিয়ে এমনিতেই মারা যাবে। তাই এখানে টিকে থাকার জন্য প্রতিনিয়ত তারা কঠোর পরিশ্রম করত। তাদেরকে দিয়ে এখানে রেল লাইন তৈরির কাজ করানো হতো, এমনকি তাদেরকে ঠিকমতো খাবার পানিটুকুও দেওয়া হতো না। ফলে অনেক কয়েদি তো কাজ করতে করতে সেখানেই মারা যেত। এমনই এক ভয়ানক কারাগারের গল্প বলবো আজ, যেখানে বন্দি করে রাখা হয়েছিল প্রায় ৮০,০০০ কয়েদিকে। কিন্তু এসবের পেছনে কি এমন কারণ ছিল, আর পরবর্তীতে এই কয়েদিরা কি এই কারাগার থেকে বের হতে পেরেছিল, সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক কারাগারের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ইংল্যান্ডের একটি শহরে, যেখানে আমরা একটি ট্রেন দেখতে পাই। আর এই ট্রেনে করে প্রায় ৮০,০০০ কয়েদিকে একটি কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে, যারা সবাই প্রচণ্ড ক্ষুধা এবং পিপাসায় কাতরাচ্ছিল, কারণ তাদেরকে অনেক সময় যাবৎ খাবার এবং পানি কিছু দেয়া হয়নি। তাই যাওয়ার পথে অনেকেই ক্ষুধা এবং পিপাসায় মৃত্যুবরণ করছিল। এবার প্রায় কয়েক হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়ার পর সমস্ত কয়েদিদেরকে একটি জঙ্গলের মাঝখানে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর কয়েক ঘন্টা রাস্তা পাড়ি দেওয়ার পর কয়েদিরা সেই কারাগারে পৌঁছে যায়, যেখানে আসার জন্য তাদেরকে এতটা রাস্তা পাড়ি দিতে হয়েছে। তবে এখানে আসার পর কয়েদিরা দেখতে পায় যে এটা আসলে কোনো সাধারণ কারাগার ছিল না, বরং এই কারাগারটি ছিল একটি পরিত্যক্ত রেল লাইন, যেখানে সারাদিন কয়েদিদেরকে রেল লাইনের কাজ করানো হতো। আসলে এখানকার অফিসাররা থাইল্যান্ড থেকে বার্মা পর্যন্ত একটি লম্বা রেল লাইন তৈরি করছে, যেটা করার জন্য তারা এই কয়েদিদেরকেই ব্যবহার করছে। আর এই পুরো রেল লাইনের দৈর্ঘ্য হবে প্রায় ৪১৫ কিলোমিটার। তবে এই কাজটি মোটেও সহজ ছিল না, কারণ একদম ভোরবেলায় উঠে তাদেরকে এই কাজে লেগে পড়তে হয়, আর সারাদিন কাজ করার পরেও তাদেরকে একটু খাবার দেয়া হয় না। তাছাড়া কেউ যদি কাজ করতে করতে ক্লান্ত হয়ে একটু বসে পড়ে, তখন অফিসাররা তাদের উপর নির্মমভাবে অত্যাচার করে। আর এখানে সারাদিন এমন কঠোর পরিশ্রমের ফলে অনেক কয়েদিরা তো কাজ করতে করতেই মারা যেত। তাছাড়া তারা চাইলেও এখান থেকে কোনোভাবেই পালাতে পারবে না, কারণ এই কারাগারটি এত বেশি দূরে অবস্থিত ছিল যেখান থেকে পালানোর মতো কোনো প্রকার রাস্তাই নেই। তো এখানে আসার পর এসব দৃশ্য দেখে কয়েদিরা অনেক বেশি ভয় পেয়ে যায়। এবার আমরা প্রায় অনেক বছর পরের ঘটনা দেখতে পাই। সময়টা ছিল ১৯৮০ সাল। এখানে আমরা একটি ভেটারেন্স ক্লাব দেখতে পাই, যেখানে অনেকগুলো মেডেল এবং ট্রফি দেখা যাচ্ছিল। আসলে এই ভেটেরিয়ান ক্লাব হচ্ছে এমন এক ধরনের ক্লাব যেটা কিনা তৈরি করা হয় সেই সমস্ত প্রাক্তন আর্মি সোলজারদের জন্য, যারা একসময় দেশের জন্য যুদ্ধ করেছিল, কিন্তু বর্তমানে তারা অবসরে আছেন। অর্থাৎ এই ক্লাবে এখন যতজন মেম্বার রয়েছে তারা সবাই একসময় যুদ্ধ করেছিল। তো এখানে আমরা এরিক নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। সেও একজন প্রাক্তন সোলজার ছিল, আর বর্তমানে সে এই ক্লাবের মেম্বার। তবে এরিক এখানকার বাকি সোলজারদের চাইতে কিছুটা আলাদা ছিল, কারণ সে প্রায় প্রতিদিনই এই ক্লাবে আসে, আর সে একটি পেপারের মধ্যে বিশেষ একটি ট্রেনের টাইম টেবিল দেখে। তবে প্রতিদিনই এরিকেরই একই ধরনের কাজ দেখে সবাই অনেক অবাক হয়, কিন্তু কেউ এটা বুঝতে পারে না যে এরিক এমনটা কেন করে। অনেকে তো ভাবে যে এরিকের মাথায় সমস্যা হয়ে গিয়েছে, তবে তাকে নিয়ে কে কি ভাবলো এতে এরিকের কিছু যায় আসে না। এরিক প্রতিদিন সকালে সেই ট্রেনের টাইম টেবিল চেক করে সেই ট্রেনটি আসলে সে সেই ট্রেনের মধ্যে উঠে পড়ে। এরপর সে আবারও সেই একই স্টেশনে ফিরে আসে। এভাবেই সে সেই ট্রেনটির মধ্যে করে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরে বেড়ায়। যদিও এটা তার কোনো কাজ ছিল না, কিন্তু তারপরও কোনো কারণ ছাড়াই সে প্রতিদিনই একই কাজ করে। আসলে এরিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক ভালো একজন সোলজার ছিল। তবে যুদ্ধের প্রায় অনেক বছর পার হয়ে গেলেও এরিক যেন এখনও সেই সমস্ত স্মৃতিগুলো আঁকড়ে ধরে আছে। এরিক তার সারাটা জীবন যুদ্ধ এবং দেশকে আঁকড়ে ধরেই পার করে দিয়েছে, এমনকি সে বিয়ে পর্যন্ত করেনি। আর তার পরিবার বলতে পৃথিবীতে তেমন কেউই ছিল না, তাই সে মূলত নিজেকে ব্যস্ত রাখার জন্য এই কাজটি প্রতিদিন করে থাকে। তবে আজকে এরিক একটি ভুল ট্রেনে উঠে পড়েছিল। তো সে সেই ট্রেনে পেট্রি নামক একটি মেয়ের সামনে গিয়ে বসে, যে কিনা দেখতে খুবই সুন্দরী ছিল। তারা দুজন এখানে খুবই সাধারণভাবেই কথা বলছিল। কথা বলার এক পর্যায়ে পেট্রি জানতে পারে যে এরিক যে ট্রেনটিতে উঠতে চেয়েছিল সেই ট্রেনটি সে মিস করে ফেলেছে, কারণ তার কাছে ট্রেনের পুরনো শিডিউল আছে। একথা শুনে পেট্রি তখন তাকে একটি নতুন শিডিউল দেয়, যেটায় বর্তমানে ট্রেনের সঠিক টাইম টেবিল দেওয়া আছে। এরিক এতে অনেক খুশি হয়
এরপর সে পেট্রির কাছ থেকে জানতে পারে যে পেট্রি কানাডার একজন নার্স ছিল, আর সে তার চাইতে প্রায় 17 বছরের ছোট। তো তারা এখানে নিজেদের শহরের ব্যাপারে অনেক গল্প করে, আর গল্প করতে করতে এরিকের পেট্রিকে বেশ ভালো লেগে যায়। তো গল্পের এক পর্যায়ে এরিক জানতে পারে যে আগামী সপ্তাহে পেট্রি স্কটল্যান্ড থেকে আবারও এই শহরে আসবে, যেটা জানতে পেরে সে অনেক খুশি হয়ে যায়। এরপর দেখতে দেখতে পেট্রির স্কটল্যান্ডে যাওয়ার দিন চলে আসে, আর এরিক সেদিন সকাল থেকেই সেই ট্রেনটির জন্য অপেক্ষা করছিল, কারণ সে পেট্রিকে দেখার জন্য অনেক এক্সাইটেড ছিল। এরপর স্কটল্যান্ডে ট্রেনটি আসার সময় হয়ে গেলে এরিক তাড়াতাড়ি করে সেই ট্রেনের সামনে চলে যায়, আর এমন ভাব করে যে সেও মাত্র একটি ট্রেন থেকে নেমেছে। এরপর ঠিক তখনই তার সঙ্গে পেট্রির দেখা হয়ে যায়। এরিক তখন তাকে বলে যে নিশ্চয়ই তাদের মধ্যে কোনো মিল রয়েছে, তা না হলে তাদের আবারও দেখা হলো কেন। পেট্রি এতে হাসে। এরিক তখন পেট্রির বন্ধু হতে চায়, আর সে আজকে তাকে তার বাড়িতে ইনভাইট করে। পেট্রি এতে রাজি হয়ে তার বাড়িতে চলে যায়। সেখানে এরিক নিজের হাতে পেট্রিকে রান্না করে খাওয়ায় এবং তারা দুজন অনেক গল্প করে। তাদের দুজনের মধ্যে আসলে একটি বিষয় কমন ছিল, সেটা হলো তারা দুজনে ছিল সিঙ্গেল। তাদের পরিবার বলতে কেউ ছিল না, তাই খুব অল্প সময়ের মধ্যেই তারা দুজন অনেক ভালো বন্ধু হয়ে যায়, আর তারা একসঙ্গে অনেক সময় কাটাতে শুরু করে। দেখতে দেখতে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। এরপর দেখতে দেখতে প্রায় 3 বছর সময় পার হয়ে যায়। সময়টা ছিল 1983 সাল। পরিচয়ের প্রায় 3 বছর পর পেট্রি এবং এরিক বিয়ে করে ফেলে। এরপর হানিমুনে যাওয়ার পর সকালবেলা এরিক যখন ঘুমিয়েছিল, তখন হঠাৎ করে এরিক দেখতে পায় যে তার কাছে একজন জাপানি সোলজার এসেছে, আর সেই সোলজার তাকে অ্যারেস্ট করে তার সঙ্গে করে নিয়ে যাচ্ছে। দেখতে দেখতে সেই সোলজার তাকে অনেক ভয়ানক একটি জায়গার সামনে নিয়ে যায়। জায়গাটি দেখেই যেন এরিক একদম আটকে ওঠে। সে কোনোভাবেই সেই জায়গার ভেতরে যেতে চাইছিল না, কিন্তু তার পেছনে আরো কয়েকজন সোলজার এসে তাকে টেনে হিচড়ে একটি অন্ধকার রুমের মধ্যে নিয়ে যাচ্ছিল, আর এরিক এখানে বাঁচার জন্য চিৎকার করছিল। তবে বর্তমানে দেখা যায় যে এরিক আসলে এই সবকিছু তার স্বপ্নে দেখছিল, আর সে সত্যি সত্যি মাটিতে শুয়ে চিৎকার করছিল। এরিকের চিৎকার শুনতে পেয়ে সেখানে পেট্রি চলে আসে, আর পেট্রি এই প্রথমবার এরিককে এতটা ভয় পেতে দেখছে। আর সেদিনের পর থেকে এরিক যেন অনেকটাই চুপচাপ হয়ে যায়। সে প্রায় সময়ই একা একা সমুদ্রের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে পেট্রি বুঝতে পারছিল না যে হঠাৎ করে এরিকের কি হয়ে গিয়েছে, সে কেন নিজেকে এভাবে একা করে তুলছে। এবার আমরা এরিকের অতীতের কিছু দৃশ্য দেখতে পাই। সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এরিক এবং আরও কিছু সোলজাররা সিঙ্গাপুরের একটি বেসে কাজ করছিল, আর তাদের দেশে ইংল্যান্ডের হয়ে লড়াই করছিল অন্য সোলজাররা। এ সময় ইংল্যান্ডের সঙ্গে জাপানের যুদ্ধ চলছিল। সেই সময় এরিক এবং তার সঙ্গীদের কাজ ছিল রেডিও ফ্যাসিলিটি সাপ্লাই দেয়া। তো একদিন যখন এরিক তার সঙ্গীদের সঙ্গে কাজে ব্যস্ত ছিল, ঠিক তখনই তাদের বেসে তাদের টিমের লিডার চলে আসে। লিডার এখানে মন খারাপ করে সবাইকে বলে, আমাদের দেশ জাপানের কাছে হেরে গিয়েছে, সমস্ত সোলজাররা অলরেডি স্যারেন্ডার করেছে, এখন আমাদেরকেও স্যারেন্ডার করতে হবে। একথা শুনে সমস্ত সোলজারের মন খারাপ হয়ে যায়। তারা কিছুতেই নিজেদের হার মেনে নিতে পারছিল না। তাদের টিম লিডার তখন তাদেরকে সমস্ত কিছু ফেলে রেখে বাইরে আসতে বলে। তবে এরিকের যেন এই রেডিও বেসটি ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ অনেক কষ্ট করে সে একজন সোলজার হয়েছিল। তবে তার স্বপ্ন ছিল নিজের দেশকে জয় করা, কিন্তু এতেও সে ব্যর্থ হয়েছে। এরপর দেখা যায় যে সে রেডিও বেস থেকে এক এক করে সমস্ত সোলজাররা বেরিয়ে আসতে থাকে, আর তারা সবাই জাপানের কাছে আত্মসমর্পণ করে। জাপানি সোলজাররা তখন তাদের চোখের সামনে ইংল্যান্ডের পতাকা নামিয়ে সেখানে জাপানের পতাকা লাগিয়ে দেয়, যেটা তাদের সবার জন্য অনেক কষ্টদায়ক দৃশ্য ছিল। এরপর জাপানি সোলজাররা প্রায় 80,000 ইংল্যান্ডের সোলজারদেরকে সেদিনই বন্দি করে তাদেরকে কয়েদি বানিয়ে ফেলে। জাপানি সোলজাররা প্রথমে ইংল্যান্ডের সমস্ত কয়েদিদেরকে একত্রিত করে একটি রেল স্টেশনে নিয়ে আসে। এরপর তারা জোর করে তাদেরকে সেই ট্রেনে উঠিয়ে নেয়, আর সেই ট্রেনের মাধ্যমেই তাদেরকে সরাসরি তারা নিয়ে যায় থাইল্যান্ডের একটি জায়গাতে, যেখানে তাদের কয়েদিদের জন্য বিশেষ একটি জায়গা ছিল। এবার আমরা বর্তমানে আবারও এরিককে দেখতে পাই। এরিকের প্রায় সময় সেই যুদ্ধের ভয়াবহ স্মৃতিগুলোর কথা মনে পড়ত, তাই সে বেশিরভাগ সময় অনেক বেশি ডিপ্রেস থাকত। সে নিজেকে পেট্রির কাছ থেকেও অনেকটা দূরে সরিয়ে নিয়েছিল, আর এরিকের এমন পরিবর্তন পেট্রির একদমই ভালো লাগছিল না। সে বুঝতে পারছিল না এরিকের কি হয়েছে। এরপর একদিন যখন এরিক বাইরে যায়, তখন পেট্রি এরিকের স্টাডি রুমে আসে, যেখানে এরিকের বিভিন্ন জিনিসপত্র ছিল। সেখানে এরিকের একটি হিস্টোরিক্যাল বুক ছিল, যেখানে অনেক ভয়ানক একটি কারাগারের কথা তুলে ধরা হয়েছে। এরিকের সবকিছু দেখে পেট্রি জানতে পারে যে এরিককে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল, আর সেখানে তার উপর অনেক রকমের অত্যাচার করা হয়েছে। শুধুমাত্র তার উপর নয়,
বরং তার সমস্ত সঙ্গীদের উপরও। তাদের উপর এতটাই টর্চার করা হয়েছিল যে সে ট্রমা থেকে আজ পর্যন্ত তারা বেরিয়ে আসতে পারেনি। এসব দেখে পেট্রি বুঝতে পারে যে এরিক এখনো এই সমস্ত বিষয় নিয়ে হয়তো ট্রমাটাইজ হয়ে আছে। এবার পরের দিন পেট্রিদের বাড়িতে একজন ট্যাক্স অফিসার আসে। সে তাদেরকে একটি বিলের কাগজ দিতে এসেছিল, কিন্তু এরিক যখন তাকে দেখতে পায় তখন হঠাৎ করেই তার হ্যালুসিয়েশন হয়। সে সেই ট্যাক্স অফিসারকে জাপানি সোলজার ভাবতে শুরু করে, আর সে একটি কাটার দিয়ে সেই অফিসারকে আক্রমণ করতেই যাচ্ছিল। পেট্রি অনেক চেষ্টা করেও তাকে কোনোভাবেই থামাতে পারছিল না, যার ফলে সেদিন এরিককে অ্যারেস্ট করা হয়েছিল। তবে পরবর্তীতে তার মানসিক পরিস্থিতি বিবেচনা করে তাকে ছেড়ে দেয়া হয়। এরিক আসলে দিন দিন তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিল, তাই পেট্রি তাকে নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। একদিন এরিক আবারও পেট্রিকে কোনো কিছু না বলে একাই সেই সমুদ্রের কিনারায় চলে আসে। পেট্রি তাকে পেছন থেকে বারবার ডেকে জানতে চায় যে আসলে তার কি হয়েছে, সে কেন এমন করছে, কিন্তু এরিক তাকে একটি কথাও বলে না। এবার পেট্রি সেদিন কোনো উপায় না পেয়ে সে সোজা ফিনলি নামক একজন ব্যক্তির কাছে চলে যায়। আর এই ফিনলি ছিল এরিকের বন্ধু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা দুজনই সোলজার ছিল। এবার পেট্রি কাঁদতে কাঁদতে ফিনলিকে বলে যে এরিক আস্তে আস্তে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। সে তার সঙ্গে বারবার খোলাখুলি কথা বলার চেষ্টা করেছে, কিন্তু এরিক তার সঙ্গে কোনো কিছুই শেয়ার করছে না। তাই সে আজকে ফিনলির কাছে জানতে এসেছে যে তার হাজবেন্ডের জীবনে এমন কী ঘটনা ঘটেছিল, সে কেন এভাবে বদলে যাচ্ছে। তবে ফিনলি তখন তাকে বলে, এরিক যেহেতু তোমাকে কিছু বলছে না, তার মানে আমার বলাটাও ঠিক হবে না। এরিক হয়তো সবকিছু বলে তোমাকে কষ্ট দিতে চায় না, তাহলে আমি এমনটা কিভাবে করতে পারি? কিন্তু পেট্রি তখন তাকে কাঁদতে কাঁদতে অনুরোধ করে এবং বলে যে এখন যদি সে সবকিছু জানতে না পারে তাহলে হয়তো সে তার হাজবেন্ডকে বুঝে উঠতে পারবে না। এভাবে করে হয়তো তার হাজবেন্ড তাকেও ভুলে যাবে। তাই এরিককে সুস্থ করার জন্য হলেও তাকে সবকিছু জানতে হবে। এসব শুনে ফিনলি তখন তাকে সবকিছু বলতে রাজি হয়ে যায়। এবার ঘটনা আবারও চলে যায় অতীতে। সেদিন আত্মসমর্পণের পর তাদেরকে যে ট্রেনে ওঠানো হয়েছিল সেই ট্রেনে করে তাদেরকে সোজা থাইল্যান্ডে নিয়ে আসা হয়, যেখানে পৌঁছতে পৌঁছতে একদম মাঝরাত হয়ে যায়। প্রত্যেকটি সোলজারই ট্রেনের ভেতরে খুবই আতঙ্কিত অবস্থায় ছিল। এমনকি তাদের প্রচুর পরিমাণে ক্ষুধা এবং পিপাসা পেয়েছিল, কারণ আজকে সারাদিন তাদেরকে খাবার তো দূরের কথা, বরং এক ফোঁটা পানি পর্যন্ত দেয়া হয়নি। তাই প্রত্যেকটি সোলজার অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। তবে এতে তো জাপানি সোলজারদের কিছুই যায় আসে না। তারা তখন এই ৮০,০০০ সোলজারদেরকে নিয়ে তাদেরকে পায়ে হাঁটিয়ে একটি জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছিল, কারণ এই জঙ্গলের মাঝখানেই ছিল জাপানিজদের প্রিজন ক্যাম্প। তো এরিক এবং তার সঙ্গীরা জঙ্গল দিয়ে অনেকটা রাস্তা পার হওয়ার পর তারা একটি জায়গাতে এসে থামে এবং তারা এখানে আরও অনেক ইংল্যান্ডের সোলজারদেরকে দেখতে পায়, যারা কিনা তাদের আগে ধরা পড়েছিল। তারা এই মাঝরাতেও এখানে রেল লাইন ঠিক করার কাজ করছিল, অর্থাৎ তাদেরকে এখন শ্রমিকের মতো খাটানো হচ্ছে। এখানে আসার পরে সমস্ত সোলজাররা রিয়েলাইজ করতে পারে যে এই জায়গাটিতে সোলজারদেরকে সারাদিন কাজ করানো হয়, একদম সকাল থেকে শুরু করে দিনরাত ২৪ ঘন্টা, আর তাদেরকে ঠিকমতো খাবার পানিও দেয়া হয় না। এখানকার প্রত্যেকটি সোলজারই এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তারা ঠিকমতো কাজও করতে পারছিল না, আর অনেকে তো তাদের চোখের সামনে ছটফট করতে করতে মারা যাচ্ছিল। এমন ভয়ানক দৃশ্য দেখে এরিকের খুবই কষ্ট লাগছিল। এবার পরের দিন সকালে সে প্রিজন ক্যাম্পে আসার পর জাপানি সোলজাররা এরিক সহ আরও কয়েকজন সোলজারদেরকে সিলেক্ট করে, আর সে তাদের সবাইকে একটি লাইনে দাঁড় করিয়ে ফেলে। এরপর সে সবাইকে জানায় যে তাদেরকে এখানকার রেল লাইনের কাজের জন্য সিলেক্ট করা হয়েছে। তবে তাদের মধ্যে এরিক এবং ফিনলি ছিল ইঞ্জিনিয়ার। বিভিন্ন ইঞ্জিনের ব্যাপারে তাদের ভালো আইডিয়া আছে, তাই সৌভাগ্যবশত তাদেরকে ক্যাম্পের মধ্যেই কাজ দেয়া হয়। সেটা হলো বিভিন্ন ইঞ্জিন নষ্ট হয়ে গেলে সেগুলোকে ঠিক করে ফেলা। এবার সেদিন রাতের বেলা দেখা যায় যে প্রিজন ক্যাম্পে সমস্ত কয়েদিরা একসঙ্গে গল্প করছিল। তো তাদের মধ্যকার একজন কয়েদি বলে, আমার কাছে তো মনে হচ্ছে না যে এরা আমাদেরকে এত সহজে ছেড়ে দেবে, আর যদি আমরা এখানে তাদের কথা মতো কাজ করতে থাকি তাহলে তো আমাদেরকে এমনিতেই মরে যেতে হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখান থেকে পালাতে হবে। এসব কথা শুনে এরিক এখানে তাদেরকে জানায় যে তাদেরকে যখন ট্রেনে করে থাইল্যান্ডে নিয়ে আসা হচ্ছিল সে তখন পুরো রাস্তাতে একটি ম্যাপ তৈরি করেছে, যাতে করে পরবর্তীতে এই রাস্তাগুলো তার মনে থাকে। কিন্তু ম্যাপ তৈরি করতে গিয়ে সে বুঝতে পেরেছে যে ইংল্যান্ড থেকে আসলে তাদের এই প্রিজন ক্যাম্পটি কতটা দূরে। তাই যদি তারা কোনো মতে ক্যাম্প থেকে পালিয়েও যায় তাও তো ইংল্যান্ড অনেক দূরে থেকে যাবে, আর সেখানে পালিয়ে যেতে যেতে তারা আবারও ধরা পড়ে যাবে। তাছাড়া এখন ইংল্যান্ডের সঙ্গে জার্মানির যুদ্ধ চলছে,
যদি তারা কোনো মতে ইংল্যান্ডে পৌঁছেও যায় আর ইংল্যান্ড যদি জার্মানির কাছে হেরে যায় তাহলে তো তাদেরকে আবারও ধরে নিয়ে যাওয়া হবে। তখন তাদের সমস্ত কষ্টই বৃথা চলে যাবে। তাই যতদিন ইংল্যান্ড তাদের দেশের মানুষের দখলে না যাচ্ছে ততদিন পর্যন্ত নিজের দেশে ফিরে যাওয়াটাও একটি অনর্থক কাজ। এবার এরিক এখানে সবাইকে আরও জানায় যে সে পুরো ম্যাপটি ক্যালকুলেশন করে বুঝতে পেরেছে যে এই কারাগারটি থাইল্যান্ডের কোনো একটি জায়গাতে অবস্থিত, যেটা মানুষের লোকালয় থেকে অনেক অনেক দূরে, অর্থাৎ এটা একটি পরিত্যক্ত স্থান। আর এখানে যে রেল লাইনটি তৈরি করা হচ্ছে সেটার দৈর্ঘ্য হচ্ছে 415 কিলোমিটার, যেটা কিনা থাইল্যান্ড থেকে একদম বার্মা পর্যন্ত অবস্থিত। আর এই রেল লাইনটি একসময় ব্রিটিশরা তৈরি করতে চেয়েছিল, এমনকি তারা কাজও শুরু করেছিল, কিন্তু মাঝ পর্যায়ে এসে তারা এই কাজটিকে বন্ধ করে দেয়, কারণ তারা জানতে পেরেছিল যে এই কাজটি খুবই ঝুঁকিপূর্ণ, এতে করে অনেক মানুষের জীবন চলে যাবে। এর প্রধান কারণ হচ্ছে যে পুরো রেল লাইনটি পাহাড়ের বিভিন্ন দুর্গম রাস্তার উপরে তৈরি করা হবে, আর সেখানে কাজ করতে গিয়ে যে কোনো সময় যে কোনো মানুষের মৃত্যু ঘটতে পারে, এই ব্যাপারটি একদম নিশ্চিত ছিল। তাই তারা তখন এই কাজটি বন্ধ করে দিলেও বর্তমানে জাপানিজরা তাদের সুযোগ নিতে চাইছে। তারা কয়েদিদের জীবনের পরোয়া না করে তাদেরকে দিয়ে রেল লাইনটি করিয়ে নিতে চাইছে। এতে যত মানুষের জীবন চলে যায় যাক, তাদের এতে কিছু যায় আসে না। তো এইসব ব্যাপারে সবাই মিলে ডিসকাশন করার পর ফিনলে তাদের সবাইকে বলে যে এখন তাদের তাড়াহুড়ো করে কোনো রকমের সিদ্ধান্ত নেওয়া যাবে না, তাদেরকে মাথা ঠান্ডা রেখে এখান থেকে পালানোর পুরো প্ল্যান করতে হবে। ফিনলে তখন এরিককে আশেপাশের পরিত্যক্ত জিনিস দিয়ে একটি রেডিও বানাতে বলে, কারণ রেডিও হলো এখন তাদের কাছে একমাত্র মাধ্যম, যেটার মাধ্যমে তারা তাদের দেশের খবরাখবর পাবে, আর তারা সবাই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে যে এখান থেকে পালানোর জন্য তাদেরকে কখন কি কাজ করতে হবে। সবাই তখন ফিনলির সিদ্ধান্তে একমত হয়, আর এরিকেও একটি রেডিও তৈরি করতে রাজি হয়ে যায়, কারণ এই ব্যাপারে তার দক্ষতা রয়েছে। এবার পরের দিন সকালবেলায় এরিক তার রেডিও তৈরির কাজে লেগে পড়ে। তবে রেডিও তৈরি করতে যে সমস্ত জিনিসের প্রয়োজন সেগুলো এরিক আস্তে আস্তে জাপানিজদের বিভিন্ন গাড়ি, যন্ত্রপাতি এবং বিভিন্ন জায়গার পরিত্যক্ত জিনিস থেকে লুকিয়ে লুকিয়ে সংগ্রহ করছিল, আর তার সঙ্গীরাও তাকে বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করতে সাহায্য করছিল। আর খুবই অল্প সময়ের মধ্যে এরিক সমস্ত ডিভাইসগুলো রেডি করে ফেলে। তাই এরিক খুবই অল্প সময়ের মধ্যে রেডিও তৈরির সমস্ত জিনিসগুলো পেয়ে যায়, আর তারা সবাই মিলে অনেক পরিশ্রমের পর একটি রেডিও তৈরি করে ফেলতে পারে। তো রেডিও তো কোনোভাবে তারা তৈরি করতে পেরেছিল, কিন্তু তাদেরকে তো এখন সিগন্যাল পেতে হবে, যেটা পাওয়াটা ছিল অনেক কঠিন একটি কাজ। এরপর এরিক এবং তার সঙ্গীদেরকে রেল লাইনের কাজের কাছে পাঠিয়ে দেয়া হয়, যেখানে অনেক কয়েদিরা কঠোর পরিশ্রম করছিল। তো সেখানে যাওয়ার পর মায়র নামক একজন ব্যক্তির উপর এরিকের চোখ পড়ে, কারণ মায়রকে দেখে অনেক বেশি ক্লান্ত এবং ক্ষুধার্ত মনে হচ্ছিল। এরিক তখন তার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু মায়র এত বেশি ক্লান্ত ছিল যে তার মুখ দিয়ে কথা বলার মতো শক্তি পর্যন্ত ছিল না। তারপরও টর্চারের ভয়ে সে এখানে কাজ করে যাচ্ছিল, কিন্তু এরিকের কাছেও মায়েরকে সাহায্য করার মতো কোনো উপায় ছিল না। তাই সে মায়েরকে শুধুমাত্র সান্ত্বনা দিয়ে চলে আসে। এবার রাতের বেলা দেখা যায় যে সবাই যখন ঘুমিয়ে পড়েছিল তখন এরিক আজকে রেললাইন ঘুরে ঘুরে যে রাস্তাগুলো দেখেছিল সে তার ম্যাপটির মধ্যে সেই রাস্তাগুলো ড্র করতে থাকে। আর এরিক এখানে তার এই ম্যাপটি একটি বাঁশের তৈরি পাইপের ভেতরে ঢুকিয়ে রাখত, যাতে করে এটা কোনোভাবেই জাপানি সোলজারদের হাতে পড়ে না যায়। এরপর সোলজাররা যখন তাদের কাজে ব্যস্ত থাকত তখন এরিক, ফিনলি এবং তার সঙ্গীরা মিলে রেডিওতে সিগন্যাল আনার চেষ্টা করত। আর আজকেও তারা এমনটাই করছিল। তারা লুকিয়ে লুকিয়ে সেখানকার একটি গাড়ির ব্যাটারি কাজে লাগাচ্ছিল। প্রথমে তো কোনোভাবেই রেডিওটিতে সিগন্যাল আসছিল না, কিন্তু এরিক এবং ফিনলি অনেক চেষ্টা করার পর ফাইনালি তারা রেডিওটিতে সিগন্যাল নিয়ে আসতে পারে। এতে তারা দুজনই অনেক খুশি হয়ে যায়। এরপর রেডিওটিতে একটি ইংলিশ চ্যানেল চালু হয়, যেখানে বলা হচ্ছিল যে আমেরিকাও এখন যুদ্ধে নেমে পড়েছে, তারা ইংল্যান্ডের পাশে দাঁড়িয়েছে। এতে করে হয়তো ইংল্যান্ড আবারও তাদের নিজেদের দখলে চলে যেতে পারে। এই নিউজটি জানতে পেরে এরিক এবং ফিনলি অনেক খুশি হয়ে যায়। তাদের মনের মধ্যে যেন এক আশার আলো জেগে ওঠে, কারণ তাদেরকে এখন শুধুমাত্র অপেক্ষা করতে হবে এবং এই ভয়ানক কারাগারে সার্ভাইভ করে বেঁচে থাকতে হবে। তাহলে নিশ্চয়ই তারা এই জায়গা থেকে একদিন মুক্তি পাবে। এরিক তখন দৌড়ে চলে যায় তার বাকি সঙ্গীদের কাছে। সে এক এক করে তাদের সবাইকে গিয়ে এই নিউজটি দিতে থাকে। এরপর এরিকের সঙ্গে আবারও সেই মায়র নামক ব্যক্তিটির দেখা হয়ে যায়। এরিক তখন মায়রের মনে সাহস দেওয়ার জন্য বলে যে যদিও তাদের দেশ হেরে গিয়েছে, কিন্তু এখনও আশা শেষ হয়ে যায়নি, কারণ সে খবর পেয়েছে যে আমেরিকা ইংল্যান্ডের পাশে দাঁড়িয়েছে। এতে করে তাদের দেশ হয়তো আবারও মুক্ত হয়ে যাবে আর তাদেরকেও উদ্ধার করা হবে। তাই এরিক মায়রকে যেভাবেই হোক এখানে সার্ভাইভ করতে বলে।
তো এরিকের কাছ থেকে এই নিউজটি জানতে পেরে মায়ের তখন তার সঙ্গীদেরকেও এটা জানিয়ে দেয়। এতে করে সকলের মাঝে এক অন্যরকম আত্মবিশ্বাস চলে আসে। এবার সেদিনের পর থেকে দেখা যায় যে প্রতিদিন মাঝরাতে এরিক এবং ফিনলি সেই গাড়িটির কাছে আসে, আর তারা তাদের রেডিও সিগন্যাল অন করে রেডিওতে নিউজ শোনে এবং তারা নিউজের মাধ্যমে যা কিছু জানতে পারে সেই সব কিছু তাদের সঙ্গীদেরকে পরবর্তীতে জানিয়ে দেয়। এভাবেই তাদের দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল। কিন্তু একদিন হঠাৎ করেই দেখা যায় যে একজন জাপানি সোলজার এরিকের দিকে নজর রাখতে শুরু করে, কারণ এরিকের উপর তার কিছুটা সন্দেহ তৈরি হয়েছিল। তাই সেই সোলজার তখন মেইন অফিসারকে বিষয়টি জানিয়ে দেওয়ার পর ক্যাম্পের ভেতরে সোলজারদের একটি টিম এসে পুরো ক্যাম্পে সার্চ করতে শুরু করে, এটা দেখার জন্য যে ক্যাম্পের ভেতরে কোনো গোপন কিছু রয়েছে কিনা। এরিক এখানে কোনো মতে সকলে চোখের আড়ালে সেই পাইপটির কাছে চলে আসছে যেখানে সে তার ম্যাপটি লুকিয়ে রেখেছিল। কিন্তু ততক্ষণে দেখা যায় যে সোলজাররা এরিকের তৈরি সেই রেডিওটি খুঁজে পেয়ে যায়। তারা তখন সমস্ত কয়েদিদেরকে একটি জায়গাতে এনে জড়ো করে। এরপর তারা চিৎকার করে বলে যে যারা যারা এই রেডিওটি তৈরি করেছে তারা যেন এখনই তাদের সামনে চলে আসে, কারণ তারা অলরেডি জানতে পেরেছে যে এই কাজটি কারা করেছে। এখন সোলজারদের একথা শুনে এরিক এবং তার সঙ্গীরা ভয় পেয়ে যায়। তারপরও তারা চারজন মিলে সামনে চলে যায়, এরিক, ফিনলি এবং তাদের আরও দুজন বন্ধু, কারণ তারা চারজনই মোটামুটি ইঞ্জিনিয়ারের কাজ জানত। এরপর অফিসার তখন তাদের চারজনকে বলে যে তাদের এই টিমের লিডারকে, কিন্তু কেউ এখানে ভয়ে কোনো কথাই বলছিল না। এমন সময় সেই অফিসার তাদের মধ্যে একজনকে মারতে শুরু করে, যেটা দেখে এরিকের খুবই খারাপ লাগছিল। তাই এরিক তখন তাদেরকে বলে যে সমস্ত প্ল্যান তারই ছিল, সে নিজেই রেডিওটি তৈরি করেছে, এতে বাকিদের কোনো দোষ নেই। তাই সোলজাররা তখন বাকি তিনজনকে ছেড়ে দিয়ে এরিককে প্রচণ্ড মারধর শুরু করে। তাকে সেখানে সেই অফিসার এত পরিমাণ টর্চার করে যে এরিকের চিৎকার শুনে সমস্ত কয়েদিদের চোখে অশ্রু চলে আসছিল। তবে এই নির্মম দৃশ্য দেখা ছাড়া তাদের কাছে আর কিছুই করার ছিল না। সে অফিসার তখন এরিককে মারতে মারতে একদম রক্তাক্ত করে ফেলে। এরিক সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর সেদিন রাতের বেলা দেখা যায় যে এরিককে তার সঙ্গীরা যতটুকু সম্ভব ট্রিটমেন্ট করার চেষ্টা করছিল। এরিকের হাত একদম ভেঙে গিয়েছিল, তাই ফিনলি একটি বাঁশের টুকরোর সাহায্যে তার হাতটিকে ব্যান্ডেজ করে দেয়। তবে ফিনলির কাছে নিজেকে অনেক বেশি অপরাধী মনে হচ্ছিল, কারণ রেডিও তৈরির আইডিয়া তো সেই দিয়েছিল, অথচ আজকে এরিককে একাই শাস্তি পেতে হয়েছে। তবে এত কিছুর পরও এরিকের উপর টর্চার কিন্তু শেষ হয়ে যায়নি। পরের দিন সকাল হলেই দেখা যায় যে এরিকদের ক্যাম্পের মধ্যে একজন জাপানি সোলজার আসে, যার নাম হচ্ছে নাগাসে। নাগাসে এখানে এরিক এবং তার সঙ্গীদেরকে বলে যে এরিককে এখন তার সঙ্গে তাদের হেডকোয়ার্টারে যেতে হবে, কারণ তাদের মেইন অফিসার তাকে কিছু জিজ্ঞাসাবাদ করবে। তবে এরিকের তো সেখানে উঠে বসার মতো শক্তিটুকুও ছিল না। তবে নাগাসে এখানে এরিককে বলে যে এরিক অনেক বড় অপরাধ করে ফেলেছে, তাই তাকে এখন প্রতিনিয়ত মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু এরিক যদি তাকে সমস্ত সত্য কথা বলে দেয় তাহলে সে এরিকের শাস্তি কিছুটা কম করতে পারবে। আসলে জাপানি সোলজাররা ভাবছিল যে এরিক সেই রেডিওটি এই কারণেই তৈরি করেছে, যাতে করে এই জায়গাটির সমস্ত তথ্য তারা তাদের দেশের সোলজারদের কাছে পাঠাতে পারে। অর্থাৎ তারা হয়তো এখানে ইংল্যান্ডের গুপ্তচর হয়ে কাজ করছে। এবার এরিককে ক্যাম্প থেকে বাইরে নিয়ে আসা হয়। তবে এখানে দেখা যায় যে নাগাসে এরিকের হাত দুটো তাদের গাড়ির সঙ্গে অনেক শক্ত করে বেঁধে দেয়। এরপর তারা অনেক জোরে গাড়ি চালাতে শুরু করে, ফলে এরিককে বাধ্য হয়ে সেখানে দৌড়তে হয়। আর গতকাল যেহেতু এরিকের দুটো হাতে একদম ভেঙে দেওয়া হয়েছিল, তাই এখানে তার হাতে যেন মৃত্যুর মতো যন্ত্রণা হচ্ছিল। তার কাছে মনে হচ্ছিল যে তার হাত দুটো এখনই ছিঁড়ে পড়ে যাবে। এভাবেই অনেকটা রাস্তা পার করে এরিককে সেই হেডকোয়ার্টারে নিয়ে আসা হয়। এখানে দেখা যায় যে এই জায়গাতেই সেই অন্ধকার রুমটি রয়েছে, যেটা বর্তমানে বারবার এরিক তার স্বপ্নে দেখে। তো এরিককে তখন সেই রুমটির মধ্যেই নিয়ে আসা হয়। সেখানে নাগাসি এবং শুধুমাত্র সেই মেইন অফিসার ছিল। তো সেই অফিসার এখানে এরিককে জিজ্ঞাসা করে, গতকালই আমরা একটি ম্যাপ খুঁজে পেয়েছি, আর আমরা জানতে পেরেছি যে সেটা তুই তৈরি করেছিস। এতে তো প্রমাণ হয়েই যাচ্ছে যে তুই আমাদের এই জায়গার তথ্য পাচার করতে চাইছিলি। এখন ভালোই ভালোই আমাদের কাছে স্বীকার কর যে তোর মূল প্ল্যান আসলে কি ছিল, আর তোর সঙ্গে কার কার যোগাযোগ আছে। তুই এই ম্যাপটি ড্র করে তোদের কোনো লোকের কাছে পাঠাতে চাইছিলি। আসলে জাপানি সোলজাররা ভাবছিল যে এরিকে এই ম্যাপটি তৈরি করে ম্যাপটি কোথাও পাচার করতে চেয়েছে, তাই তারা বারবার এরিককে এই ব্যাপারে প্রশ্ন করছিল। কিন্তু এরিক তখন তাদেরকে বলে, আচ্ছা আপনারা একবার নিজেদেরকেই প্রশ্ন করে দেখুন তো, আপনারা যেটা বলছেন সেটা কি আদৌ সম্ভব? আমি তো শুধুমাত্র একটি রেডিও তৈরি করেছিলাম, যাতে করে আমাদের দেশের কিছু খবরাখবর পেতে পারি, এর বাইরে আর কিছুই নয়। একটি রেডিওর মাধ্যমে আমি কি কোনো ম্যাপ কোথাও পৌঁছে দিতে পারবো?
আর আমাদের এই কারাগারটি তো আমাদের দেশ থেকে অনেক দূরে, এত বেশি দূরে যে এখান থেকে পালানো সম্ভব নয়। তাহলে আমি কিভাবে এমন কাজ করব? কিন্তু তারপরও অফিসার তার কোনো কথাই শুনছিল না, বরং সে তাকে আবারও জিজ্ঞাসা করে, তাড়াতাড়ি বল, আমাদের এই তথ্য তুই কার কাছে পাঠানোর চেষ্টা করছিলি? এখন এরিকের বারবার বোঝানোর পরও যখন সোলজাররা কিছুই বুঝতে চাইছিল না, তখন এরিকার সেখানে কোনো কথাই বলে না, বরং সে চুপচাপ বসে থাকে। এতে অফিসার এরিকের উপর প্রচণ্ড রেগে যায়। এরপর কয়েকজন পুলিশ অফিসার এসে এরিককে বাহিরে নিয়ে আসে। তারা তাকে এমন একটি জায়গাতে নিয়ে আসে যেখানে ছোট ছোট খাঁচা ছিল, আর এই খাঁচাগুলোর মধ্যে তারা মূলত কয়েদিদেরকে বন্দি রেখে শাস্তি দিত। তো অফিসাররা এরিককেও এখানে একটি খাঁচার মধ্যে বন্দি বানিয়ে ফেলে। সেখানে ঠিকমতো নড়ার জায়গা ছিল না। তো এরিককে তখনই খাঁচার মধ্যেই বেশ কয়েকদিন বন্দি করে রাখা হয়। তাকে সারাদিনই শুধুমাত্র একবার খুবই সামান্য পরিমাণ খাবার দেয়া হতো। আবার অনেক সময় তাকে কোনো ধরনের পানি পান করতে দেয়া হতো না। পাশাপাশি আরও বিভিন্ন ধরনের টর্চার তো থাকছেই। মাঝে মাঝে অফিসাররা তাকে বের করে নিয়ে যেত এবং টর্চার সেলে নিয়ে গিয়ে অনেক টর্চার করত। আর তার কাছে তারা বারবার একই প্রশ্নের উত্তর জানতে চাইত, যে সে তাদের তথ্যগুলো কাকে পাচার করতে চেয়েছিল। কিন্তু এরিকের কাছে এই প্রশ্নের কোনো উত্তরই থাকে না। তাই আস্তে আস্তে তারা এরিকের উপর টর্চারের মাত্রা অনেক বাড়িয়ে দেয়। তারা এরিককে একটি জায়গাতে শুয়ে তার হাত পা বেঁধে ফেলে। এরপর তার মুখের মধ্যে একটি পাইপ ঢুকিয়ে দিয়ে সেই পাইপের মধ্যে প্রচণ্ড স্পিডে পানির প্রেসার দেয়া হয়। এরিক তখন নিঃশ্বাস নিতে না পেরে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকে। সে বুঝতে পারে যে মৃত্যুর যন্ত্রণা আসলে কতটা কঠিন। এসব করে অফিসাররা প্রতিনিয়ত তাকে সে একই প্রশ্ন করে। এরিক তখন তাদেরকে উত্তর দেয় যে সে শুধুমাত্র তাদের দেশের খবরাখবর জানতে চেয়েছিল, এর বাইরে তার কোনো পরিকল্পনাই ছিল না। কিন্তু নাগাসে সহ অফিসাররা তার কথা বিশ্বাসই করে না। অন্যদিকে ফিনলি এরিকের ফিরে আসার জন্য অপেক্ষা করছিল, কারণ এরিককে নিয়ে যাওয়া হয়েছে প্রায় 2 সপ্তাহ সময় পার হয়ে গিয়েছে। কিন্তু এখন পর্যন্ত সে এরিকের কোনো খোঁজ পায়নি। তাই ফিনলি এবং তার সঙ্গীরা এরিকের জন্য অনেক দুশ্চিন্তায় ছিল। এদিকে এরিককে সারাদিন সেই খাঁচার মধ্যেই রাখা হতো। প্রচণ্ড রোদ এবং গরমে তার শরীর একদম জ্বালাপোড়া করত। আর রাতের বেলা তাকে বন্দি করে রাখা হতো একটি ভয়ানক অন্ধকার রুমে। ফলে আস্তে আস্তে ক্ষুধা, যন্ত্রণা, টর্চার সবকিছুর প্রভাবে এরিক যেন তার বেঁচে থাকার আশাই ছেড়ে দেয়। আর সে প্রতিটি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনতে থাকে। কিন্তু একদিন যখন সে সেই বাঁশের খাঁচায় বন্দি ছিল, ঠিক তখনই সে আকাশের উপর তাকিয়ে দেখতে পায় যে আকাশ থেকে শত শত প্যারাশুট তাদের এখানেই নামছে। এতে যেন এরিকের মাঝে আশার আলো ফুটে ওঠে, কারণ এই প্যারাশুটগুলো ছিল মূলত ব্রিটিশ সোলজারদের। তারা কোনো না কোনোভাবে এই জায়গাটি সম্পর্কে জেনে গিয়েছিল। তাই তারা পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়ে কয়েদিদেরকে উদ্ধার করতে এসেছে। ব্রিটিশ সোলজাররা তখন সঙ্গে সঙ্গে জাপানি সোলজারদের পুরো ক্যাম্পটিকেই দখল করে ফেলে। তারা চারিদিক থেকে সবাইকে আটকে ফেলে এবং সঙ্গে সঙ্গে থাইল্যান্ড চলে যায় তাদের দখলে। এরপর ব্রিটিশ সোলজাররা জাপানি সোলজারদেরকেও বন্দি বানিয়ে ফেলে, কারণ তারা কয়েদিদের উপর যে সমস্ত টর্চার করেছে এটা অনেক বড় একটি অপরাধ। এবার একজন ব্রিটিশ সোলজার সমস্ত জাপানি সোলজারদেরকে বলে, তোমরা আমাদের ব্রিটিশ সোলজারদের উপর যেভাবে নির্মম অত্যাচার করেছ, এর শাস্তি তোমাদেরকে পেতে হবে। তোমাদের বিচার হবে ব্যাংককে। এরপর সমস্ত জাপানি সোলজারদেরকে ব্যাংককে পাঠিয়ে দেয়া হয়। এবার আমরা বর্তমান সময়ে আবারও ফিনলিকে দেখতে পাই, যে কিনা এরিকের ওয়াইফকে এই সমস্ত ঘটনা খুলে বলছিল। আর এরিকের উপর এমন নির্মম অত্যাচারের কথা শুনে পেট্রি অনেক বেশি কষ্ট পায়। সে কখনো ভাবতেও পারেনি যে এরিক এত বেশি ট্রমার মধ্যে আছে। এবার ফিনলি তখন পেট্রিকে বলে, আসলে সেই সময় আমাদের উপর যে টর্চারগুলো হয়েছিল, এগুলো যারা সরাসরি দেখেছে তারা কখনোই মন থেকে এসব মুছে ফেলতে পারবে না। আমরা মুক্ত হওয়ার পর সবাই মিলে অনেক চেষ্টা করেছিলাম যাতে করে কোনোভাবে আমরা সেই দুর্বিষহ স্মৃতিগুলো ভুলে থাকতে পারি। কিন্তু বিশ্বাস করো, আমরা অনেক চেষ্টা করেও সেই স্মৃতিগুলো বিন্দু পরিমাণেও ভুলতে পারিনি। আজও প্রতিদিন রাতে আমরা ভয়ে আটকে উঠি। অনেক সাইকিয়াট্রিস্ট দেখিয়েও কোনো ধরনের লাভ হয়নি। হয়তো এরিকের ক্ষেত্রেও এমনটাই হচ্ছে। আর এরিক হয়তো কোনোভাবেই তোমাকে কষ্ট দিতে চাইছে না, তাইও তোমাকে কিচ্ছু বলেনি। এসব কথা শুনে পেট্রির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। পেট্রি তখন দ্রুত তার বাড়িতে ফিরে আসে। আর সে এরিকের সঙ্গে খুবই ভালোভাবে কথা বলার চেষ্টা করে। এমনকি সে তাকে খুশি করার জন্য তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে থাকে। সে সেখানে এরিকের পছন্দের একটি মিউজিক প্লে করে তার সঙ্গে ডান্স করছিল। কিন্তু এমন সময় মিউজিক চেঞ্জ হয়ে পুরনো একটি মিউজিক বেজে ওঠে, যেটা শুনে এরিক একদম বিচলিত হয়ে পড়ে। সে সঙ্গে সঙ্গে মিউজিকটি বন্ধ করে সেখান থেকে চলে যায়। পেট্রি বুঝতে পারছিল না যে কিভাবে সে এরিককে স্বাভাবিক করে তুলবে। সে অনেক চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছিল। এবার একদিন সন্ধেবেলায় এরিক যখন তার কাজে ব্যস্ত ছিল, ঠিক তখনই এরিকের কাছে ফিনলি আসে
ফিনলি এরিককে একটি নিউজ পেপার দেখায়, যেখানে নাগাসে নামে সেই সোলজারের একটি ছবি ছিল। আর এই নাগাসে মূলত তাদের উপর টর্চার করেছিল। ফিনলি তখন এরিককে বলে যে নাগাসে এখনও বেঁচে আছে, আর সে এখন থাইল্যান্ডের ঠিক সেই জায়গাটিতেই রয়েছে যেখানে একসময় তাদেরকে বন্দী করে রাখা হয়েছিল। নাগাসে বর্তমানে সেখানে একজন ট্যুরিস্ট গাইড হিসেবে কর্মরত আছে। তাই ফিনলি চাইছিল যে এরিক যেন নাগাসের উপরে বদলা নেয়, এতে করে হয়তো এরিক কিছুটা শান্তি পাবে। এতগুলো বছর ধরে সে যে দুর্বিষহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে সেটা হয়তো কিছুটা হলেও কমবে। এরিকেরও এখানে ইচ্ছে করছিল যে নাগাসের উপর ঠিক সেভাবেই বদলা নিতে, যেমনটা সে তার সঙ্গে করেছিল। কিন্তু এরিক এখানে ফিনলিকে বলে যে নাগাসে যে এখনও বেঁচে আছে এটা সে অনেক আগে থেকেই জানে, কিন্তু তারপরও সে বদলা নেওয়ার কোনো সাহস পায়নি। কারণ সে জানতে পেরেছে যে নাগাসের বর্তমানে একটি পরিবার রয়েছে যেখানে তার ওয়াইফ এবং বাচ্চারা আছে। তাই তাদের কথা চিন্তা করে সে সবকিছু ভুলে যেতে চাইছে। কিন্তু ফিনলি তখন তাকে বোঝায় এবং বলে, তুমি কি সবকিছু ভুলে গিয়েছো এরিক? যে তারা আমাদের উপর কি কি অত্যাচার করেছিল? তারা কি কখনো আমাদের পরিবারের কথা চিন্তা করেছে? আর তোমার কি মনে আছে যে তারাই আমাদেরকে একটি কথা বলেছিল? তারা বলেছিল যে তোমরা যদি সত্যিকারের অর্থেই পুরুষ হয়ে থাকো তাহলে তোমরা আত্মহত্যা করে মরে যাবে, কারণ তোমরা এখানে যেভাবে অপমানিত এবং লাঞ্ছিত হয়েছ এসব স্মৃতি নিয়ে কোনো পুরুষ বেঁচে থাকতে পারে না। কিন্তু তারা তখন জাপানি সোলজারদেরকে একটি কথাই বলেছিল যে একজন প্রকৃত পুরুষের জীবনে যা কিছুই হয়ে যাক সে কখনোই হার মেনে নিয়ে আত্মহত্যা করে না, বরং সে নিজের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে এবং পরবর্তীতে প্রতিশোধ নেয়। তাই এরিকের এখন প্রতিশোধ নেওয়াটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। সে যেন এই ব্যাপারে কোনোভাবেই পিছপা না হয়। এসব বলতে বলতে ফিনলি অনেকটাই ইমোশনাল হয়ে যায়। সে যেন সে অতীতে সবকিছু তার চোখের সামনেই দেখতে পাচ্ছিল। আসলে এরিকের মতো ফিনলিও অনেক ট্রমাটাইজ হয়েছিল। তারও মানসিক অবস্থা একদমই ভালো ছিল না। সেও নিজের সঙ্গে লড়াই করেই বেঁচে আছে। ফিনলি তখন এরিকের কাছে অনুরোধ করে যে এরিক যেন অবশ্যই তাদের সঙ্গে হওয়া অন্যায়ের বদলা নেয়। এরপর সে এরিকের কাছ থেকে বিদায় নেয়। তবে আজকে ফিনলির বিদায় নেওয়ার ধরনটা এরিকের কাছে কিছুটা অন্যরকম লাগছিল। এরপর ফিনলি এরিকের ওয়াইফ পেট্রিকে বলে যে পেট্রি যেন সারা জীবন এরিকের পাশে থাকে। সে যেন কখনোই এরিককে ছেড়ে না যায়, কারণ এরিক তার জীবনে অনেক কষ্ট সহ্য করেছে। এরপর ফিনলি পেট্রির কাছ থেকেও বিদায় নিয়ে চলে যায়। এরপর ফিনলি তাদের শহরের অনেক দূরের একটি ব্রিজের কাছে আসে, আর সে সেখানে নিজেই নিজের জীবন দিয়ে দেয়, কারণ সেই ভয়ানক স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকাটা তার জন্য অনেক কষ্টকর ছিল। সে আসলে নিজেকে অনেকদিন আগেই শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু সে চাইছিল মৃত্যুর আগে যে তাদের উপর অন্যায় করেছিল সে যেন তার শাস্তি দেখে যেতে পারে। তাই এতগুলো বছর পর যখন সে নাগাসের সন্ধান পেয়েছে তখন সে এরিককে গিয়ে এটা জানিয়ে দিয়েছে, যাতে করে এরিক অবশ্যই তার উপর প্রতিশোধ নেয়। কারণ এরিক অনেক সাহসী একজন সোলজার ছিল, তাই সে চাইলেই প্রতিশোধ নিতে পারবে। আর ফিনলি ভালোভাবেই জানে যে এরিক অবশ্যই তার কথা রাখবে। এই জন্যই সে আজকে এরিকের কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে আসে, আর সে নিজেই নিজেকে শেষ করে সেই যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দেয়। এবার ফিনলির এই মৃত্যুর খবরটি যখন এরিক জানতে পারে তখন সে অনেক কষ্ট পায়। এতে সে অনেক বেশি ভেঙে পড়ে, কিন্তু সে এবার কঠোরভাবে সিদ্ধান্ত নেয় যে সে অবশ্যই ফিনলির শেষ ইচ্ছেটি পূরণ করবে। সে নাগাসেকে তার যোগ্য শাস্তি দেবে। তাই সে থাইল্যান্ডে যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলে, কারণ নাগাসে এখন থাইল্যান্ডেই রয়েছে। তাই এরিকার কোনোভাবেই সময় নষ্ট না করে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। সে এখন যে ট্রেনটিতে করে যাচ্ছিল সেই ট্রেনটি সেই রাস্তা দিয়েই চলছিল যেটা তারা তৈরি করেছিল। তাই এখানে এরিকের অতীতের কথাগুলো অনেক বেশি মনে পড়ছিল, যে সেই সময় কত হাজার সোলজারকে কত নির্মম যন্ত্রণা সহ্য করতে হয়েছে। এবার অনেকটা পথ পাড়ি দেওয়ার পর এরিক থাইল্যান্ডে এসে নামে, আর সে সোজা সেই প্রিজনার ক্যাম্পটিতে চলে যায় যেখানে তাদেরকে রাখা হয়েছিল। তবে সেই জায়গাটি এখন আর আগের মতো ছিল না, বরং এই জায়গাটি এখন অনেক বড় একটি মিউজিয়ামে পরিণত হয়েছে, যেখানে যুদ্ধের সময় এখানকার কয়েদিদের উপর কিভাবে টর্চার করা হয়েছিল সেই সমস্ত ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছিল। এমনকি সেখানে রেললাইন তৈরি শ্রমিকদেরও স্ট্যাচু ছিল। অর্থাৎ জাপানি সোলজারদের সমস্ত টর্চারগুলো এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যেটা দেখে এরিকের কিছুটা ভালো লাগছিল, কারণ এর মাধ্যমে পৃথিবীর মানুষেরা সেই নির্মম অত্যাচারের কথা জানতে পারবে। এবার এরিক কিছুটা ভেতরে যাওয়ার পর দেখতে পায় যে সেখানে অনেকগুলো পর্যটক এসেছে, আর এখানে যে সমস্ত ট্যুরিস্টরা ঘুরতে এসেছে নাগাসে তাদেরকে এখানকার সমস্ত ইতিহাসগুলো খুলে বলছিল। এবার বিকেল হয়ে গেলে মিউজিয়ামটি বন্ধ হয়ে যায়। তবে তার আগে এরিক মিউজিয়ামটির ভেতরে চলে যায়। এরপর সে সোজা চলে যায় সেই রুমটির মধ্যে, যেখানে প্রতিনিয়ত তাকে টর্চার করা হতো।
এবং বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হতো। তবে এখন ভেতরের জায়গাটিও পরিবর্তিত হয়ে গিয়েছে। তো এরপর এরিক সোজা নাগাসের সামনে চলে যায়। তবে নাগাসা তো তাকে চিনতে পারছিল না। কিন্তু কিছুক্ষণ এরিকের চোখের দিকে তাকানোর পর নাগাসে তাকে অনেক ভালোভাবেই চিনে ফেলে। এরিককে দেখে তার মনে পড়ে যায় যে আজ থেকে বহু বছর আগে সে এরিকের উপর কতটা অমানবিক টর্চার করেছে। তবে এজন্য বর্তমানে নাগাসেও অনেক লজ্জিত বোধ করছিল। এরিক তখন নাগাসেকে ঠিক সেভাবেই সেই চেয়ারটিতে বসতে বলে, যেমনটা অতীতে সে তাকে বলেছিল। আর নাগাসেও এখানে কোনো আপত্তি জানায় না। এরিক তাকে যা বলছিল সে তাই শুনছিল। এরিক তখন নাগাসাকে জিজ্ঞাসা করে, তুমি এখনো কিভাবে বেঁচে আছো? তোমার সঙ্গীরা তো সবাই মারা গিয়েছে। নাগাসে তখন এরিককে জানায় যে তাকে বাদ দিয়ে তার সমস্ত সঙ্গীদেরকেই ব্যাংককের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর তাকে কারাগারে না পাঠানোর কারণ হচ্ছে সে একজন ট্রান্সলেটর ছিল। সে ব্রিটিশ এবং জাপানি ভাষা দুটোই জানত। তাই তখন ব্রিটিশ সোলজার তাকে তাদের টিমে নিয়ে নিয়েছিল। আর পরবর্তীতে সে তাদেরকে অনেক কাজেই সাহায্য করেছে। এজন্যই মূলত সে এখনও বেঁচে আছে। এরপর নাগাসে এরিককে আরও বলে যে সে অনেক ভালোভাবেই জানে যে তারা অনেক নির্মম কাজ করেছে। তবে এগুলো তখন তারা বুঝতে পারেনি। কিন্তু একদিন যখন সে তার টিমের সাথে রেল লাইনের কাজ দেখতে আসে, তখন সে সেখানে অনেক মৃত মানুষের কঙ্কাল দেখতে পায়। এতে সেদিন সে রিয়েলাইজ করতে পারে যে তারা আসলে কত বড় অন্যায় করেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই অন্যায়গুলো করে কখনোই সে তার মনে প্রশান্তি পায়নি। এজন্য এক পর্যায়ে সে এখানকার ট্যুরিস্ট গাইড হিসেবে জয়েন হয়ে যায়, যাতে করে সে এখানকার সমস্ত সত্য ঘটনা সকলের সামনে তুলে ধরতে পারে, নিজেদের ভুলগুলো স্বীকার করতে পারে এবং মানুষকে বোঝাতে পারে যে যুদ্ধ কতটা ভয়ানক, যাতে করে ভবিষ্যতে আর কখনোই কেউ এই ধরনের ঘটনা না ঘটায়। কিন্তু এসব কথা শুনে এরিক প্রচণ্ড রেগে যায়। আর সে নাগাসেকে বলে যে তারা যা করেছে সবকিছু ইচ্ছে করেই করেছে, তাই সবকিছুর ঊর্ধ্বে তারা এখনো অপরাধী। এই বলে এরিক প্রচণ্ড রাগে সেখানকার একটি লাঠি ভেঙে ফেলে। আর এটা ছিল সেই লাঠি যেটার মাধ্যমে কয়েদিদের উপর টর্চার করা হতো। এরপর এরিক নাগাসাকে সেখানকার একটি হ্যান্ডেলের উপর হাত রাখতে বলে, যেখানে একসময় তাদের হাত রেখে তাদের উপর লাঠিচার্জ করা হতো। তবে নাগাসাও এখানে চুপচাপ তার কথা মেনে নেয়। সে তার হাত সেখানে রাখে। এরিকের তো এখানে ইচ্ছে করছিল তার হাত ভেঙে টুকরো টুকরো করে ফেলতে, আর নাগাসেরও এতে কোনো আপত্তিই ছিল না। কিন্তু এখানে দেখা যায় যে এরিক তার হাতে আঘাত না করে পাশে থাকা টেবিলে আঘাত করে, কারণ সে জানে যে নাগাসে অপরাধী হলেও সে এমনটা করতে পারে না, তার বিবেক রয়েছে। সে তখন নাগাসেকে সেখান থেকে বাইরের সেই খাঁচাগুলোর কাছে নিয়ে যায়, যেখানে তাকে দিনের পর দিন বন্দি করে রাখা হয়েছিল। এরিক নাগাসাকেও তখন সেই খাঁচার ভেতরে বন্দি করে রাখে, আর তার কাছে জিজ্ঞাসা করতে থাকে যে তার এখন কেমন লাগছে। তবে নাগাসে তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। এরপর এরিক সোজা চলে যায় সেই অন্ধকার রুমটির মধ্যে, যে রুমটিকে সে বারবার দেখতে পায়, কারণ এই রুমটির মধ্যেই তাকে সবচেয়ে বেশি টর্চার করা হয়েছে। আর এখানেই তার গলার মধ্যে পাইপ ঢুকিয়ে তার দম বন্ধ করে দেয়া হতো। এখানে এরিক বারবার নাগাসাকে টর্চার করার চেষ্টা করছিল, কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়। আর এক পর্যায়ে সে নাগাসের খাঁচার পাশে গিয়ে বসে পড়ে। নাগাসে তখন এরিককে বলে, আমি জানি যে তুমি এখন কেমন অনুভব করছো। তুমি বিশ্বাস করো, আমি আমার পাপের জন্য সত্যিই লজ্জিত। আসলে সত্যি বলতে তখন আমাদেরও তেমন কোনো দোষ ছিল না, কারণ আমাদের সরকার আমাদেরকে যেভাবে বোঝাতো আমরা তাই বুঝতাম। সরকার আমাদেরকে বলেছিল যে আমরা দেশের জন্য লড়ছি, দেশের সম্মানের জন্য, দেশের অস্তিত্বের জন্য, এতেই নাকি কল্যাণ রয়েছে। তাই আমরা তখন অন্ধের মতো যুদ্ধ করেছি। কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছি যে যুদ্ধ কখনোই শান্তি নিয়ে আসতে পারে না, বরং সারা জীবনের জন্য মনের ভেতরে এক অদ্ভুত যন্ত্রণা দিয়ে যায়, যেটা এখন আমাকে বয়ে বেড়াতে হচ্ছে। আসলে যে কোনো যুদ্ধের সময় ঠিক এমনটাই হয়ে থাকে। দেশের সরকার নানাভাবে জনগণের ব্রেইন ওয়াশ করে, তাদেরকে বোঝায় যে যুদ্ধে জিততে পারলেই তাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, তারা উন্নত জীবন পাবে। কিন্তু এই যুদ্ধ কখনো সাধারণ মানুষের কল্যাণ বয়ে আনে না। তো এখানে নাগাসের এসব কথা শুনে এরিক বুঝতে পারে যে নাগাসে আসলে সত্যিই তার ভুল বুঝতে পেরেছে, আর সে এখন আর আগের মতো নেই। সে অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে, আর সত্যিই সে অনেক অনুশোচনায় ভুগছে। সেও হয়তো ঠিক একই কষ্টই পাচ্ছে যেমনটা সে এতদিন পেয়ে এসেছে। তাই সে নাগাসাকে মুক্ত করে দিয়ে সেখান থেকে চলে আসে। এরপর সে সোজা চলে যায় সেই জায়গাতে, ঠিক যেই জায়গাতে সে এবং তার বন্ধুরা মিলে কাজ করে রেল লাইনটি তৈরি করেছিল। তো সেই পুরো জায়গাটিকে একবার ঘুরে দেখার পর এরিক তার বাড়িতে ফিরে আসে। এবার কয়েকদিন পর এরিককে নাগাসে একটি চিঠি পাঠায়, যেখানে লেখা ছিল, আমি আমার ভুল সত্যিই বুঝতে পেরেছি, আর তুমি যেদিন আমার কাছে এসেছিলে আমি তোমার পা ধরে ক্ষমা চাইতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগ আমি পাইনি।
তাই আজ তোমাকে এই চিঠি পাঠালাম। তুমি কি আমাকে ক্ষমা করবে? যদি তুমি আমাকে সত্যি সত্যিই মন থেকে ক্ষমা করে দাও, তাহলে হয়তো আমার মন থেকে কিছুটা হলেও পাপের বোঝা নামবে। আমি বাকি জীবনে কিছুটা শান্তি পাব। নাগাসের এই চিঠিটি পড়ে এরিক অনেক ইমোশনাল হয়ে যায়। সে নাগাসের মনের পরিস্থিতি বুঝতে পারে। এরিক তখন তার ওয়াইফ পেট্রিকে নিয়ে নাগাসার সঙ্গে দেখা করতে চলে যায়। আর সে নাগাসাকে মন থেকে ক্ষমা করে দেয় এবং সে তাকে বলে যে নাগাসে অন্যায় করেছে ঠিকই, কিন্তু সে তার ভুল বুঝতে পেরেছে এবং তার পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করেছে। এটা অনেক বড় একটি ব্যাপার। তাছাড়া সে অনেক সাহসী একজন মানুষ, কারণ এমন নৃশংস ঘটনা ঘটানোর পর সৎভাবে পুরো পৃথিবীর মানুষের সামনে এগুলো বলার সাহস সবার থাকে না। এসব শুনে নাগাসে অনেক ইমোশনাল হয়ে যায়। এরিক তখন তাকে বুকে টেনে নেয়। আর সেদিনের পর থেকে তারা দুজন বন্ধু হয়ে যায়। আর সেদিনের পর তাদের দুজনের মনটাই অনেকটাই হালকা হয়ে যায়। এরপর তাদের দুজনের এই বন্ধুত্ব সারা জীবন থেকে যায়। এরপর 2011 সালে নাগাসে মারা যায়, আর এরিক মারা যায় 2012 সালে। আর এখানেই এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়। ক্ষমা আসলে অনেক মহৎ একটি গুণ, আর মানুষ ক্ষমা করতে জানলে জীবনটা অনেকটাই সহজ হয়ে যায়। তাই মনের প্রশান্তির জন্য আমাদের সকলেরই ক্ষমাশীল হওয়া উচিত।